আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফারজানা তানি। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিকে রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ, পাশবিক নির্যাতন করে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী সহ পুরো দেশ। জনসম্মুখে বিচার ও দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন তারা। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই অবস্থায় শিশু রামিসা হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপনের কথা জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হবে। রামিসারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি। রামিসা হত্যাকাণ্ড নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেবে পুলিশ। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তনু হত্যা সহ বিভিন্ন ধর্ষণ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে, ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো। বুধবার রাতে মুন্সিগঞ্জে সিরাজদি খানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রামিসার দাফন সম্পন্ন হয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। এদিকে মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ নিহতের ঘটনায় গ্রেফতার শিক্ষক শিহাব হোসেনকে 5 দিন রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। গত 19 মে রাতে রাজধানীর রামপুরার আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা টুকু আরা খাতুন থানায় মামলা করলে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক শিহাব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। শাস্তি দেওয়ার পরে মামলাটি যখন বিচারে উঠবে, প্রতিদিন বিচার কার্য করারও একটা আইন করা হয়েছে, এবং 90 দিনের ভিতরে এই বিচার কাজ সম্পূর্ণ করে রায় প্রচার করারও একটি বিধান করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা ও 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি সরাসরি খারিজ করে এই আদেশ দেন। এর আগে সোমবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ। এতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এম কে রহমান বলেন, এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন, তবে অ্যাটর্নি জেনারেল বলেন রাজনৈতিক উদ্দেশ্যে আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট পিটিশন দায়ের করেছেন। আদালতের অবজারভেশনের মধ্যে আছে এই নীতিগত বিষয়, এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন, সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনগুলোটা পড়ে না। এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানিয়ে বলেন, তারা চান হাসিনা দেশে ফিরে মামলার মুখোমুখি হোক।
সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার করার উপর আদালতে নিষেধাজ্ঞা থাকায় সেটি গণমাধ্যমের মেনে চলা উচিত। আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। যে কোনো মূল্যে গ্রামে থাকা প্রিয়জনের সাথে করতে হবে ঈদ, কিন্তু হঠাৎ করে এত পরিবহন আসবে কোথা থেকে? উৎসবের ঈদে নগরবাসীকে বাড়ি ফেরানোর নামে বাণিজ্য করতে সড়কে নামাচ্ছে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি। রাজধানী গ্যারেজগুলোতে চলছে তার জন্য তড়িঘড়ি। আইন আর পরিবহন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসন বাড়াচ্ছে অসাধু বাস মালিকরা। ফলে ঈদ যাত্রায় সড়কে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঈদের আনন্দযাত্রা পরিণত হচ্ছে বিষাদে। পরিবহন খাতের ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মোহাম্মদ সায়েমের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। সরকারি ও বিভিন্ন সংগঠনের হিসেব বলছে, ঈদে প্রতি বছর রাজধানী ঢাকা থেকে গ্রামে ফিরেন প্রায় 1.5 কোটি মানুষ, আর এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করেন 3 কোটির বেশি মানুষ। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে বেশি মানুষ চলাচল করায় সড়কে দেখা দেয় পরিবহন সংকট, আর সেই সুযোগ নেয় পরিবহন মালিকরা। মহাসড়কে উচ্চগতির গাড়ির সঙ্গে যুক্ত হয় লক্কর জক্কর সিটি সার্ভিস আর গ্যারেজে পড়ে থাকা অর্ধবিকল গাড়ি। সেই সুযোগে ঈদে যাত্রী পরিবহনে রাজধানীর গ্যারেজগুলোতে চলছে বাসের বডি তৈরির বিশাল কর্মযজ্ঞ। মালিকদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয় আসন, ইচ্ছে মতো পরিবর্তন করা হয় মডেল। সড়কে নামার অপেক্ষায় এখন ঝুঁকিপূর্ণ এসব গাড়ি। প্রতি 2 ঈদে কাজটা একটু বেশি থাকে। ওই ঈদের সময় মনে করেন গাড়ির মালিকরা কাজ কাম একটু বেশি করে, ওই সময় বাজার ভালো থাকে, এই লেগে তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে যায়। মালিকের চাহিদা অনুযায়ী, আপনার মালিকের যেরকম চাই ওরকম অনুযায়ী। সিটের সংখ্যা সর্বোচ্চ 45 সিটের বেশি যায় না। বড় গাড়ি 45 সিট আর ছোট গাড়ি 34-35। ঈদুল আজহায় যাত্রাপথে সড়কের পাশে পশুর হাট বসায় দুর্ঘটনা প্রবণতা আরও বাড়ে। সড়কে পশুর হাট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ হবে বলে মতেই বিশেষজ্ঞের। এবার ঈদটাকে ভীষণ চ্যালেঞ্জিং হিসেবে দেখছি। একদিকে তো আমাদের ফিটনেসবিহীন যে বাসগুলো আমি বললাম যে কসমেটিক লাগিয়ে কোনো মতে ঠিকঠাক করে সড়কে নামিয়ে দিবে, এই যে ফিটনেসবিহীন গাড়ি, চালকও আনফিট, আমি বলবো দক্ষতা অভিজ্ঞতার যে ঘাটতি, সব কিছু মিলে আসলে এবার সড়কে একটা বড় ঝুঁকি কিন্তু আমি দেখছি। যেহেতু বর্ষার মৌসুম চলছে, ঝড় বৃষ্টির সময় সেখানে ভিজিবিলিটি কিন্তু কমে যায়, যেহেতু হাট বাজারগুলি মহাসড়কের পাশে বসে পড়ে। এই যে যানজট ঠেলে 48 ঘন্টা অনেকটা ভুতুরে চালকের মতন স্টিয়ারিংয়ে বসে থাকা, আনফিট যানবাহন এবং পশুবাহী যে আমি ট্রাকের কথা বলছি সেখানে উঠে যাওয়া, সব কিছু মিলে এবার একটা বড় ঝুঁকি আমি দেখছি। সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার তাগিদেই যোগাযোগ বিশেষজ্ঞের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেনি চেম্বার জজ আদালত। আগামী 9 জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সকালে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুপুরের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। এর আগে 7 এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিলের মধ্যেই গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়। দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিকভাবে আছে। হাম ও হামের উপসর্গে 24 ঘন্টায় সারা দেশে আরও 7 শিশু মারা গেছে। এ নিয়ে রোগটিতে মোট মৃত্যু দাঁড়ালো 488 জনে। একদিকে সার্বক্ষণিক তদারকিতে হামের প্রকোপ কমছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। আর স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বলেছেন, ঈদের ছুটিতে চলবে টিকাদান কার্যক্রম। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত।
সারা দেশে মহামারী আকার ধারণ করেছে হামরোগ। রোগটিতে একদিনে দেশে মারা গেছে আরও 7 শিশু। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 3 শিশু আর হামের উপসর্গে 4 শিশুর। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ সময় আরও 1423 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে 59,279 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে 8,275 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশে যখন এই অবস্থা তখন সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন সার্বক্ষণিক তদারকি ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় ধীরে ধীরে কমছে হামের তীব্রতা। জাতীয় প্রেস ক্লাবে হামের প্রাদুর্ভাব বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ছোটবেলায় হাম হয় নাই এইরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করা আমাদের যাবে না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান আসন্ন ঈদুল ফিতরের ছুটিতেও হাম রুবেলা টিকাদান কার্যক্রম চালু থাকবে। এজন্য টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। আপনারা জানেন আমরা পোর্টারদের একটা প্রবলেমে ছিলাম, বেতন নিয়ে বিগত সরকারগুলি তাদের বেতন দিয়ে জানে 1300 উপরে স্টাফ আর 9 মাস যাবৎ বেতন পায় না। আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আগে ওনার সাথে আলাপ করেছিলাম, আমরা 21 কোটি টাকা পেয়েছি। আমরা পোর্টারদেরও 3 মাসের বেতন দিয়ে দিচ্ছি। আমাদের এই কার্যক্রমটা চালু থাকবে ইনশাআল্লাহ। সেমিনারে বিশেষজ্ঞরা জানান সরকারের উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের নিরাপদ রাখতে। জাতীয়তাবাদী দলের সর্দার রাজীব আর টিভি, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাখো মুসল্লির পদচারণায় মুখর হচ্ছে পবিত্র মক্কা এবং মদিনা নগরী। বাংলাদেশ থেকে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন হজ পালনে। বাংলাদেশ হজ মিশনের সার্বিক প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী। এদিকে এবারও বাংলাসহ 50 ভাষায় প্রচার হবে পবিত্র হজের খুতবা। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে মক্কা ও মদিনা। প্রাথমিক তথ্য মতে 21 মে পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৪,৭৩২ জন হজযাত্রী। এখন পর্যন্ত মোট 177টি ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ চলাকালীন চিকিৎসা ও সেবায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মেডিকেল সেবা এবং প্রায় 20,000 আইটি হেল্প ডেস্ক সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের হজের সার্বিক ব্যবস্থাপনা দেখতে জেদ্দায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ মিশনের প্রতিনিধিরা। পরে মক্কায় বাংলাদেশ হজ অফিস পরিদর্শন শেষে এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত কার্যক্রম অনুযায়ী হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়া সৌদি সরকারকেও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। সৌদি সরকার যেভাবে যে আন্তরিকতার সহিত হজের খেদমত করতেছে, আমরা সারা বিশ্বের মুসলমানরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এদিকে বাংলাদেশ হজ মিশন জানিয়েছে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে আসার কথা রয়েছে। এর মধ্যে সরকারি কোটায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে এবছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবার অনুবাদ প্রচারিত হবে বাংলাসহ বিশ্বের 50টি ভাষায়। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প। ইমরুল হাসান, RTV। সমাজে নানা ধরনের অপকর্ম করতে জামায়াত চায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।
জামায়াত মিথ্যা ছাড়া ভালো কিছু চিন্তা করতে পারে না বলে মন্তব্য করে তিনি আরও অভিযোগ করেন, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানান তিনি। হাম নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এরা এমনই একটি অংশ রাজনীতিতে, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই, সেটি হচ্ছে জামাতে ইসলামী। যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরিক্যালি আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভোক্তা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিপি। দেশের 6টি বিতরণ কোম্পানি বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাগুলো। তবে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, ব্যর্থতা ও সিস্টেম লসের দায় কেন সাধারণ মানুষ নেবে তা নিয়ে বিরোধিতা করেন ভোক্তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের উপর কেআইবি মিলনায়তনে বুধবার থেকে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সময় বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 25 থেকে 29% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এর আগে বুধবার পাইকারি পর্যায়ে 17 থেকে 21% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। গণশুনানিতে এই প্রস্তাবে যৌক্তিকতা তুলে ধরে ডিপিডিসির পক্ষ থেকে 6.96%, ডেসকো 9.67%, পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93%, ন্যাসকো 4.12% ও ওজোপাডিকো 10.12% দাম বাড়ানোর প্রস্তাব করে। 2022 থেকে 24 সাল পর্যন্ত ঘোষিত ট্যারিফের চিত্র, রাজস্ব ঘাটতি টোটাল 1062 কোটি টাকা। তবে এর বিরোধিতা করে ভোক্তা ও বিশিষ্টজনরা বলেন, বিদ্যুৎ খাতের নানা অব্যবস্থাপনা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। মন্ত্রী সাহেব যে সিগন্যাল দেন সেই অনুযায়ী কাগজ কলম করে দেব, তাহলে কিন্তু এই গণশুনানি অর্থহীন হবে এবং জনগণের পকেট কাটার কল হিসাবেই গণশুনানি প্রতিষ্ঠিত হবে। আপনি দাম বাড়ানোর কথা তো পরে বলবেন, আপনি তো কোয়ালিটি সার্ভিসই দিতে পারেন না, এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা সেটা দিতে পারেন না। ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাটিকো, বাবিপু, এগুলো ওনাদের কাজটা কি? শুধু আমি এসে এখানে দেখাবো যে আমার এখানে করাপশন হয়েছে, হয়েছে, আমার ঘাটতি আছে, আপনি আমাকে দেন। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন? জনগণের স্বার্থ ঠিক রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কাজ করে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। আমরা আপনাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে দেখব এবং শুনব, এবং তারপর আমরা কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত উপযুক্ত মনে হয় সে ধরনের সিদ্ধান্ত আমরা প্রদান করব। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। 2 দিনের গণশুনানির সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সকল পক্ষের এই গঠনমূলক অংশগ্রহণে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে দীর্ঘ 6 মাস 20 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি চালু করা হয়। এ সময় এই ইউনিটটি থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন, আজ থেকে 250 থেকে 260 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে। 2025 সালের অক্টোবরে যান্ত্রিক ত্রুটির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। 125 মেগাওয়াট দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে। শুধুমাত্র 125 মেগাওয়াট প্রথম ইউনিটটি চালু ছিল। বর্তমান প্রেক্ষাপটে এমনিতেই তৈরি পোশাকের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছেন ক্রেতারা। জ্বালানি সংকট ও এনবিআর ব্যাংকের অসহযোগিতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলেছে বলে দাবি বিকেএমইএ নেতাদের। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সার্কুলার ইকোনমি নাম সামনে রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহারে উদ্যোক্তাদের পরামর্শ দেন। বুধবার থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী বিটিকেজি মেলায় প্রায় 30 দেশের 1000-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নারায়ণগঞ্জের 2500-এ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামের স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দিবাগত রাত 1টায় উপজেলার পাঁচগাঁও চরপাড়া বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ওসমান গনির ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে বগুড়ার গাবতলীতে মধ্যরাতে নিজ ঘরে ঢুকে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঈদুল আজহাকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জেলার হাটে তোলা হচ্ছে নানা জাতের বাহারি সব গবাদি পশু। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি থেকে ছোট আকারের গরু, তবে দাম চড়া বলে দাবি ক্রেতাদের। এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের খামারগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সীমান্ত দিয়ে গরু প্রবেশ না করলে ভালো দাম পাবার প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কোরবানির ঈদের বাকি আর অল্প কিছু দিন, এরই মধ্যে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। হবিগঞ্জের ৬৮টি হাটে তোলা হচ্ছে নানা জাতের গবাদি পশু। ছোট এবং মাঝারি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। খরচের তুলনায় আশানুরূপ দাম মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আবার দাম অতিরিক্ত দাম, কিন্তু আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। দাম চাচ্ছি ৫ লক্ষ, আপনার দাম বলতেছে হলো ২ লাখ, ২,২০,০০০। আবার গরুর দাম মোটামুটি একটু বেশি। আগাম পশু কিনতে ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি অধিকাংশ খামারি ও ব্যবসায়ী। দেখছি মোটামুটি ভালোই। কক্সবাজার আবার দাম বোঝা দেব, সান উঠলে বাজার কোন ফেলছে। কাস্টমার অনেক বেশি, যেমন ঈদের বাজার এরকম অনেক দাম চাইতেছে গরু। আমাদের প্রায় বাজেটের আর ১০,০০০-১৫,০০০ টাকা বেশি হইতেছে। চাহিদার চেয়ে বেশি পশু থাকায় এবার সংকট হবে না বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশেরই চাহিদা আমরা আমাদের গরু দিই, ইনশাল্লাহ মেটাতে পারবো। বরং গরু না আসলে বাইরে থেকে খামারিরা তাদের মূল্য পাবে। এদিকে নোয়াখালীর সেনবাগের খামারগুলোতে পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দামও বেড়েছে। গোখাদ্যের আকাশচুম্বী দাম, এই দামে আসলে গরু উৎপাদন আমাদের জন্য একটু ব্যয়বহুল। বাইরের গরু যেন না ঢুকে, আমরা এটি সরকারের কাছে আশাবাদী। ময়মনসিংহের খামারগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশি জাতের গরু। গরুতে পিওর ভুসি, খোল, বট্টা, পাশাপাশি আমাদের ঘাস আছে প্রচুর পরিমাণের। এখান থেকে বিক্রি হয়ে যায় আমার গরুগুলা, পাইকারি আসে নিয়ে যায়। ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বর্ডার এলাকাতে যাতে কোনোভাবেই অবৈধ গবাদি পশু প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গবাদি পশুর মূল্য যদি সঠিকভাবে পায় খামারিরা, তাহলে ইনশাআল্লাহ খামারিরা লাভবান হবে। এবছর জেলায় প্রায় ৪৪,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়ার প্রত্যাশা করছেন খামারিরা। আব্দুল হামিদ, RTV। বিগত ১৭ বছরে যে ভূমি লুণ্ঠন হয়েছে, যেগুলো ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বিকেলে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বলেন তিনি আরও বলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, সব দেশ বন্ধু। জনগণের কল্যাণে যে কাজ ভালো সেটি করবে সরকার। খাদ্য নিশ্চিতে কৃষি জমি যাতে নষ্ট না হয় সেজন্য ভূমি সুরক্ষা আইন করা হবে বলেও জানিয়েছেন ভূমিমন্ত্রী। আগামী দিনে যেন ভূমি মন্ত্রণালয়ের এটা জনসেবামূলক প্রতিষ্ঠান, সেটা যেন জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়, সততা এবং বিশ্বাস সৃষ্টি করতে পারে, সেজন্য আমরা সকল কার্যক্রম আমরা হাতে নিয়েছি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, এ যেন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম এক সর্দার। নেই কোনো খেলার মাঠ, এমনকি দাপ্তরিক কাজের জন্য নেই কোনো স্থায়ী অফিস। ফেডারেশনের কার্যক্রম চলে ধীমে তালে, তাই নেই কোনো জাতীয় দল। অন্তর্বর্তী সরকারের তৎকালীন ক্রীড়া উপদেষ্টার করে দেওয়া অনির্বাচিত অ্যাডহক কমিটি দিয়ে চলা কার্যক্রম দেখে ক্ষুব্ধ বিশ্ব বাস্কেটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 12 মে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ফিবার পাঠানো এই চিঠিকে ধমক বললেও ভুল হবে না। অপেশাদার আর অনির্বাচিত অ্যাডহক কমিটির বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে অভিযোগের পাহাড়। প্রিমিয়ার লিগের খবর নেই, প্রথম বিভাগ হয়েছে মাত্র 4 দল নিয়ে। সেসব বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে কথা বলার চেষ্টা। তিনি ফোনের ওপাশ থেকে দিলেন প্রশ্নের জবাব। তারা ক্লারিফিকেশন চাইছে যে এতদিন হয়ে গেছে, তারপরে কেন কিছু হচ্ছে না। তো সেটাও আমরা দিছি। মোটা দাগে বলা যায় যে হ্যাঁ, আমাদের অর্গানাইজেশন
এখানে কিছুটা ঝামেলা তৈরি হচ্ছে। আমরা যাদেরকে পুরানো রেকর্ড দেখে যারা প্রথম বিভাগে খেলেছে প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি এবং তারিখ দিয়েছি যে এই তারিখের মধ্যে তোমরা এন্ট্রি করো। কতগুলো আমরা রেকর্ড 12-14টা তো হবেই। প্রথম বিভাগ কেলেঙ্কারির আগে অবশ্য দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো নানান অনিয়মের বিরুদ্ধে এই কমিটির প্রতি জানিয়েছিল অনাস্থা। শুধু তাই নয়, 2 বছরের বাস্কেটবলের কোনো জাতীয় দল না গড়তে পারা ও ফেডারেশনের অসহযোগিতায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর সরে যাওয়া সহ এই কমিটির বিরুদ্ধে অভিযোগের লম্বা লাইন। আমাদের এখন ন্যাশনাল টিম আসলে সেইভাবে অ্যাকচুয়ালি নাই। আসলে প্রিমিয়ার লিগ বলে কোন লিগের অস্তিত্ব আমি পুরনো কাগজপত্র ঘেটে খুঁজে বের করতে পারিনি। এই টিমগুলি যেগুলি ছিল এদের কারোই প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো নেই। দীর্ঘদিন ধরে খেলেছে। টিমের বাইরে খেলে থাকলে অন্যায়কে ন্যায় করে দেওয়া যাবে না, অ্যাফিলিয়েশন নিতে হবে। তারা কিন্তু অ্যাফিলিয়েশনে ইন্টারেস্টেড না। ফিবার চিঠির উত্তর দিয়েছে ফেডারেশন, তবে সেখানে বল ঠেলে দেওয়া হয়েছে সরকারের কোর্টে। 16 সদস্যের অ্যাডহক কমিটির বিরুদ্ধে আছে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে রাখার অভিযোগ। আমরা তো ইলেকশনের অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছিলাম, কিন্তু সরকার এখন যে গাইডলাইনটা দিচ্ছে যে ডিএসএ থেকে মানে জেলা থেকে শুরু করে উপর দিকে সব নির্বাচিত কমিটি আসবে, তারপরে ফেডারেশনে ইলেকশন হবে। জেলা পর্যায়ে কখন ইলেকশন করবে, বিভাগীয় পর্যায়ে কখন করবে, এটা তো এখতিয়ারটা সরকারের। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।